ঢাকা কলেজ অনার্স থার্ড ইয়ারের রসায়ন বিভাগের শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আয়ার স্পেকট্রোস্কোপি করছিলাম গতদিন। আয়ার স্পেকট্রোস্কোপির অন্য একটা টপিক পড়েছি। আজকে আমরা পড়বো, দেখো, কম্পন যে শক্তি, সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ ভাইব্রেশনাল এনার্জি। এখানে কম্পন কোয়ান্টাম শক্তিগুলোর যে বিভিন্ন স্তরগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই আমাদের হচ্ছে যে ইকুয়েশনটা কি আর কি, এই ইকুয়েশনটা ডেরিভেশন অনেক বড় আর কি। আমাদের এইখানে এটা ডেরিভেশন প্রয়োজন, এটার ব্যবহার আমাদের প্রয়োজন। যদি আমরা একটি দ্বিপারমাণবিক অণু, মানে একটা অণুতে দুইটি পরমাণু আছে এমন একটি অণুকে যদি আমরা সরল হারমোনিক দোলকের সাথে তুলনা করি, ঠিক আছে, তাহলে সেটার ইকুয়েশন হচ্ছে যে ডেল স্কয়ার সাই বাই ডেল এক্স স্কয়ার as 8 pi square mu by h square into e minus u to psi is equal to 0, ঠিক আছে। এখানে টার্মগুলো কি কি, সাইটা আমরা জানি যে একটা হচ্ছে কম্পনের বিস্তার, ঠিক আছে। তারপরে বাকিগুলো আমরা বলি। ই হচ্ছে মোট শক্তি, ইউ হচ্ছে পটেনশিয়াল এনার্জি, মানে হচ্ছে স্থৈতিক শক্তি, পটেনশিয়াল এনার্জি বা স্থৈতিক শক্তি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি হাফ অফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে। পটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স হচ্ছে একটা ধ্রুবক, কে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার মিউ, ঠিক আছে। এগুলো আগে থেকে ডিরাইভ করা আছে। কে হচ্ছে 4 পাই স্কোয়ার নিউ স্কোয়ার মিউ, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের এখানকার এই বিষয়গুলো হিসাব করা, বাকি সবগুলো আমরা জানি, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা এই দুইটাকে এখানে বসিয়ে দিই, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে একটু অন্যরকম। সেখান থেকে আমাদের মূল কাজ আছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা যদি ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে কি আসে, ডি স্কোয়ার সাই ডিএক্স স্কোয়ার 8 পাই স্কোয়ার মিউ বাই 8 এইচ স্কোয়ার ই মাইনাস 2 পাই স্কোয়ার মিউ স্কোয়ার মিউ এক্স স্কোয়ার psi is equal to 0। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এই সমীকরণকে যদি আমরা সলভ করি, আমাদের সলিউশন করি, আমাদের হচ্ছে বিজ্ঞানের ভাষায় বা গণিতের ভাষায় একটা ইকুয়েশনকে সলভ করা বা সলিউশন করা, এর সলিউশন বের করলে অনেকগুলি সলিউশন বের হয়। এক একটা ইকুয়েশনের এক এক রকম, একটা সলিউশন পাবে হচ্ছে যে এরকম, এটার একটা সমাধান হচ্ছে এরকম। তাহলে এই সমীকরণকে সমাধান করে, এই সমীকরণকে সমাধান করে আমরা একটি সমীকরণ পাই এরকম। আরো পাওয়া যেতে পারে, একটা হচ্ছে এরকম, ই ভাইব্রেশনাল এনার্জি ইজ ইকুয়াল টু ভি প্লাস হাফ। এটা হচ্ছে একটা সমাধান, ঠিক আছে। আমরা এই সমাধানটা আমাদের জন্য আমরা যে কাজে ব্যবহার করতেছি সেটা আমাদের ই হচ্ছে এনার্জি আর ভাইব্রেশন মানে কম্পন এনার্জি আর কি, মানে শক্তি। আর এইচ হচ্ছে আমরা জানি প্লাঙ্কস কনস্ট্যান্ট, মিউ হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, অসিলেশন মানে হচ্ছে কম্পন, ঠিক আছে। আর ভি প্লাস হাফ, এটা হচ্ছে ভি হচ্ছে কম্পন কোয়ান্টাম শক্তি এর সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে বাকিগুলো আমরা জানি ভি ইকুয়াল টু কম্পন কোয়ান্টাম সংখ্যা, এবং এটাকে আমরা হচ্ছে এর মানগুলো 0 1 2 3 4 ইত্যাদি 0 সহ সব হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো এর মান হতে পারে, ঠিক আছে। তাহলে এই ভাইব্রেশন ইজ ইকুয়াল টু ইজ সলিউশন ইনটু ভি প্লাস হাফ। এই ইকুয়েশনটা থেকে আমরা হচ্ছে আমাদের পরবর্তী কাজটা করব, ঠিক আছে। তাহলে এখানে যদি 0 বসাই, আমরা ভি এর মান 0 হলে কি হবে, 1 হলে কি হবে, 2 হলে কি হবে, এগুলো আমরা একটু দেখি। ভি এর মান যদি 0 হয়, এটা হচ্ছে এরকম, ই ভাইব্রেশন ইজ ইকুয়াল টু এইচ নিউ এরকম ভি প্লাস হাফ। তাহলে এখানে ভি ইকুয়াল টু 0 হলে ই ভাইব্রেশন ইজ ইকুয়াল টু হাফ এইচ নিউ ভি ইকুয়াল টু 1 হলে
3/2, 2 হলে 5/2, আরেকটা লিখি 3 হলে 7/2, ঠিক আছে। এরকম আরো আরো যা আসে আরো 4 5 যাই হোক, ঠিক আছে। তাহলে ভির মান আমরা হচ্ছে বিভিন্নভাবে দেখলাম যে ভির মানগুলো 0 1 2 3 ইত্যাদি বা 4 ইত্যাদি হলে এনার্জিটা কেমন হয় আর কি আমাদের এই ইকুয়েশন অনুসারে আর কি, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা একটা চিত্র আঁকাতে যাই আর কি, চিত্র বলতে হচ্ছে এই এগুলো থেকে একটু আমরা ভি ইকুয়াল টু বলেছি কি, ভি ইকুয়াল টু 0 মানে কি, ভি হচ্ছে কম্পন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। 1 হচ্ছে কম্পন কোয়ান্টাম, সবগুলো হচ্ছে কম্পন কোয়ান্টাম সংখ্যা। এগুলোকে যদি আমরা চিত্র আকারে আঁকাতে চাই আর কি, তাহলে এই মানগুলোকে তাহলে এরকম v equal to 0, v equal to 1, v equal to 2, v equal to 3, v equal to 4 ইত্যাদি এরকম, ঠিক আছে। v equal to 0 হলে আমরা দেখলাম হাফ h nu ছিল 3/2, 5/2, 7/2, 9/2 এরকম হবে, ঠিক আছে। তাহলে আমাদের মানগুলো হচ্ছে এরকম আর, ঠিক আছে। তাহলে v equal to 0 হলে এটা হচ্ছে তার কম্পন কোয়ান্টাম সংখ্যা এবং স্তরটা হচ্ছে এটা, ঠিক আছে। v equal to 1 হলে এটাকে বলা হয় এটা হচ্ছে তার কম্পন স্তরটা, 3 2 হলে এটা 3 ইত্যাদি এরকম হয়, ঠিক আছে। আর এখান থেকে আমরা যে দেখতে পাই পাশাপাশি যে কোনো দুটি শক্তি স্তরের মধ্যে যে পার্থক্য, পাশাপাশি যে কোনো দুটি শক্তি স্তরের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে কত, 3/2 থেকে হাফ বাদ দিলে কত 1, 5/2 থেকে 3/2 বাদ দিলে 1 মাইনাস হচ্ছে h nu, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে পাশাপাশি দুটি শক্তি স্তরের মধ্যে শক্তির যে পার্থক্য সেটা কত, h nu বা h nu সেন্সর, ঠিক আছে। তাহলে আমাদের যদি এখান থেকে অনেক সময় প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে এরকম যে বিভিন্ন কম্পন শক্তি স্তরের শক্তি চিত্র সহ শক্তি স্তরগুলো শক্তি চিত্র সহ দেখাও, অথবা দেখাও যে দুটি পাশাপাশি কম্পন শক্তি স্তরের মধ্যে পার্থক্য শক্তির পার্থক্য হচ্ছে h nu, অথবা বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার কম্পন কোয়ান্টাম সংখ্যার মান দিয়ে শক্তি স্তরগুলো চিত্র আঁকা হয় ইত্যাদি বিভিন্নভাবে আসতে পারে, তুমি একটু খেয়াল করবা, ঠিক আছে। আর v equal to 0 যে কম্পন কোয়ান্টাম সংখ্যাটা এইটাকে বলা হচ্ছে শূন্য বিন্দু শক্তি আর কি, ঠিক আছে, ঠিক আছে। এটা বলা হয় শূন্য বিন্দু শক্তি। আর আমাদের সিলেবাসে যেটা প্রশ্ন সিলেবাসে ভালো করে যেটা দেওয়া আছে উঠিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের যে পটেনশিয়াল এনার্জি কার্ভ হারমোনিক এবং হচ্ছে এনহারমোনিক, মানে হারমোনিক এবং অহারমোনিক দুটি অণুর আর কি, অণুর হচ্ছে এক পটেনশিয়াল এনার্জি কার্ভ কেমন হবে, ঠিক আছে। কার্ভ আমরা জানি যে গ্রাফ আর কি, সেটা কেমন হবে সেটা নিয়ে আমাদের হচ্ছে, এবং এটা নিয়ে খুব প্রশ্ন আসে প্রায় আর কি বিভিন্ন সময়। একটি হারমোনিক যৌগ, একটি হারমোনিক অণু, একটা হচ্ছে এনহারমোনিক অণু বা অহারমোনিক অণু, এই দুটোর পটেনশিয়াল এনার্জি কার্ভ কেমন হবে, ঠিক আছে। আমরা আগে হারমোনিক দেখি। হারমোনিক হচ্ছে যে যারা হুকের সূত্র মেনে চলে আর কি। আর যে আমরা অণুটাকে কি মনে করছি, ডায়াটমিক অণুটাকে বলতেছি যে একটা স্প্রিংয়ে লাগানো দুই পাশে দুটি বল, ঠিক আছে। এটা যদি হুকের সূত্র মেনে চলে সেটাকে বলা হচ্ছে, এটা আইডিয়াল অবস্থা আর কি, ঠিক আছে। সেটাকে বলা হয় হচ্ছে হারমোনিক, ঠিক আছে। আর হুক হচ্ছে একটা সূত্র দিয়েছেন এই সংক্রান্ত, সেই জন্য যে ওই হুকের সূত্রটা মেনে চলে সেটাকে বলা হয় হারমোনিক। আর যারা হুকের সূত্র মানে না তারা এনহারমোনিক, ঠিক আছে। আইডিয়াল অবস্থানে যারা নাই তারা হচ্ছে হারমোনিক এনহারমোনিক, আর যারা আইডিয়াল অবস্থায় আছে তাদেরকে বলা হয় হারমোনিক, ঠিক আছে। তাহলে আমরা যে হুকের সূত্র যারা মানে সেটার পটেনশিয়াল এনার্জি কার্ভটা কেমন হয় সেটা দেখি। এদিকে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। v equal to 0, 1 2 3 ইত্যাদি যা আসে আর কি,
ঠিক আছে, এটা হলো হুকের সূত্র অনুযায়ী একটি দ্বিপারমাণবিক অণু কম্পন শক্তি স্তর এবং হচ্ছে পটেনশিয়াল এনার্জি কার্ভ, ঠিক আছে, পটেনশিয়াল এনার্জি কার্ভ বা স্থৈতিক শক্তি কার্ভ বাংলায় বলা হয়, পটেনশিয়াল এনার্জি বা স্থৈতিক শক্তি যেটাই বলা হয়, ঠিক আছে। তাহলে একটা দ্বিপারমাণবিক অণু যেটা হচ্ছে হুকের সূত্র মানে, ঠিক আছে, হুকের সূত্র মানে বা হারমোনিক, তাদের পটেনশিয়াল এনার্জি কার্ভ এবং হচ্ছে কম্পন শক্তি স্তরগুলো হচ্ছে এরকম 0 1 2 3 4 ইত্যাদি যাই হবে, ঠিক আছে। এটা তো হুকের সূত্র অনুযায়ী। এবং হারমোনিক, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে একটি হারমোনিক দ্বিপারমাণবিক অণুর পটেনশিয়াল এনার্জি কার্ভ আঁকাও, সোজা এটা নিচে একটু লিখে দিতে হবে যে একটি হারমোনিক দ্বিপারমাণবিক অণুর কম্পন শক্তি স্তর এবং হচ্ছে পটেনশিয়াল এনার্জি কার্ভ, ঠিক আছে। তাহলে হারমোনিকের জন্য বা হুকের সূত্র যারা মানে তারা এইটা, ঠিক আছে। এখন হারমোনিক না হয়ে যারা হচ্ছে হুকের সূত্র মানে না, যেসব অণু আর কি, যেসব অণুতে দুইটা পরমাণু আছে কিন্তু তাদের ওই হুকের সূত্রটা মানে না, তাদের এনার্জি কার্ভ কেমন হবে, মানে হচ্ছে অহারমোনিক এনার্জি কার্ভটা কেমন হবে, পটেনশিয়াল এনার্জি কার্ভটা কেমন হবে, ঠিক আছে, সেটা আমরা একটু দেখি। আমি আর বুঝতে চাচ্ছি না আর কি, এইভাবেই থাক। এটা গেল হারমোনিকের। হারমোনিক হচ্ছে এটা হচ্ছে হারমোনিকটা, আর হারমোনিক হচ্ছে একটু ডেভিয়েট হবে এদিক থেকে, ডেভিয়েট হয়ে এখান থেকে অনেক কিছু ব্যাখ্যা করবো আমরা আর কি, অনেকগুলো বিষয় ব্যাখ্যা করবো, ঠিক আছে। তাহলে ডটেড লাইন যেটা, সেটা হচ্ছে হারমোনিক। একটু আগে আমরা যেটা দেখালাম ডটেড লাইনটা হচ্ছে হারমোনিক এবং সেটা হচ্ছে হুকের সূত্র মেনে চলে, ঠিক আছে। আর যেটা লাইন আমরা বলতেছি, নতুন লাইন আমরা আগে আঁকাইলাম, সেই লাইনটা হচ্ছে হারমোনিক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হারমোনিক, আর এটা হচ্ছে হারমোনিক, মানে হারমোনিক আর কি, হারমোনিক নয়, ঠিক আছে, বা অহারমোনিক। যাই হোক, তাহলে এগুলোকে আমরা যদি কম্পন শক্তি স্তরগুলো দিয়ে দিই, এগুলো হচ্ছে বিভিন্ন কম্পন শক্তি স্তর, এগুলো হচ্ছে কম্পন কোয়ান্টাম সংখ্যা। এগুলো যখন দিয়ে দিলাম তখন হচ্ছে এখান থেকে আমরা একটু দেখি, ডি, এগুলো কি আমরা ব্যাখ্যা করবো, এটাকে বলা হয় ভি সি, এই অঙ্কটাকে বলা হয় ভি সি। এগুলো কি কি আমরা পরে ব্যাখ্যা করছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই যে ডটেড লাইন ছাড়া যেটা, এই লাইন যেটা আমাদের, এটা হচ্ছে অহারমোনিক, পাশে হারমোনিকটা দেখানোর জন্য, ঠিক আছে। তাহলে হারমোনিক হারমোনিক যেটা হচ্ছে হুকের সূত্র মেনে চলে না, যেসব অণু ডায়াটমিক অণু বা দ্বিপারমাণবিক অণু যারা হচ্ছে হুকের সূত্র মানে না, তাদের হচ্ছে স্থৈতিক শক্তি কার্ভ হচ্ছে এরকম আর একটু ডেভিয়েট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় এবং এদিকে যায় একটা জায়গায় যায় স্ট্রেট লাইন হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা এদিকে পটেনশিয়াল আছে। এখন এই যে যেখানে সমান হয়ে যাচ্ছে আর কি, উপরের দিকে না থেকে সমান হয়ে যাচ্ছে, এই এক্স অক্ষের প্যারালাল হয়ে যাচ্ছে যে জায়গাটাতে, এটাকে বলা হয় নিরবিচ্ছিন্নতা কিংবা কন্টিনিউয়াম, ঠিক আছে। এবং এটা ভিসি দ্বারা প্রকাশ করা, সি দিয়ে হচ্ছে কন্টিনিউয়াম আর ভি দিয়ে হচ্ছে আমাদের যে কম্পন কোয়ান্টাম সংখ্যা, তাহলে এটাকে বলা হয় কন্টিনিউয়াম, কন্টিনিউয়াম আর কি, ঠিক আছে। তাহলে অনেক সময় চিত্র আকারে অনেক সময় বলে দেয় যে তুমি অহারমোনিক বা হারমোনিক একটা স্থৈতিক শক্তি কার্ভ আঁকাও, পটেনশিয়াল এনার্জি কার্ভ আঁকাও এবং সেইখানে কন্টিনিউয়াম দেখাও, তারপর হচ্ছে বিয়োজন তাপ দেখাও এবং হচ্ছে 0 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় বিয়োজন তাপ দেখাও, সেগুলো আমরা বলতেছি, ঠিক আছে। তাহলে ভিসিটা হচ্ছে কন্টিনিউয়াম, এখানে আমরা দেখলাম এটা হচ্ছে কন্টিনিউয়াম, ঠিক আছে। এবং সেখানে একটু লিখে দিতে হবে যে এই যে যেখানে এক্স অক্ষের প্যারালাল হয়ে গেলো, যে জায়গাটাতে সমান্তরাল হয়ে গেলো, এটাকে বলা হয় ভিসি বা কন্টিনিউয়াম, ঠিক আছে। তারপরে ডি যেটা আমরা বলতেছি একদম এই একদম হচ্ছে এক্স অক্ষ থেকে ওই যে কন্টিনিউয়াম পর্যন্ত যে এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপ মানে এনার্জি শক্তি আর কি, এটাকে বলা হয় বিয়োজন তাপ। তাহলে ডিটা কি, ডি হচ্ছে বিয়োজন তাপ। বিয়োজন তাপ বলতে আমরা জানি যে বিয়োজন তাপটা কি, আমরা জানি যে
কোনো কিছুতে বিয়োজিত করতে যে পরিমাণ তাপ বিয়োজিত মিনস ওটাকে ভেঙে ফেলা, ভেঙে অন্য কিছুতে আয়নে রূপান্তরিত করা বা অণুগুলোকে পরমাণুগুলোকে আলাদা করা, এটাকে বলা হয় বিয়োজন তাপ, ভেঙে ফেলা। ঠিক আছে, বিয়োজিত করতে যেটুকু তাপ লাগে। যাই হোক, তাহলে এই আমাদের যে এক্স অক্ষ থেকে একদম ভিসি পর্যন্ত যে প্যারালাল হওয়া পর্যন্ত যে এই দুটোর যে গ্যাপ, এটাকে বলা হয় বিয়োজন তাপ। আর ভি ইকুয়াল 0 থেকে এইখান থেকে এই যে ভিসি পর্যন্ত এই যে এনার্জি গ্যাপ, এটাকে বলা হয় ডি নট। এই ডি নট হচ্ছে 0 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় বিয়োজন তাপ। বিয়োজন তাপ একই, এটাও বিয়োজন তাপ, তবে এটা 0 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় বিয়োজন তাপ। ঠিক আছে, এখান থেকে আমাদের যে গ্রাফ মানে কার্ভ আঁকাতে বলে এবং এগুলো দেখাইতে বলে, তাহলে অল্প লেখা অল্প আঁকাইতে হবে। আঁকি জাস্ট হচ্ছে একটু হয়তো 3-4 লাইনের একটা লেখা দিলে আমাদের এটা হচ্ছে বেশ ভালো মার্কসের প্রশ্ন থাকে, 3-4-5 মার্কসের প্রশ্ন থাকে, লিখতে হয়তো 5 মিনিট সময় লাগবে, কারণ হচ্ছে আঁকাইতে জাস্ট অল্প একটু সময়। ঠিক আছে, যাই তাহলে এগুলো হচ্ছে আমাদের গেল হলো পটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম, হারমোনিক এবং হচ্ছে অ্যানহারমোনিক ডায়াটমিক মলিকিউলের জন্য। ঠিক আছে, এখন আমরা হচ্ছে কয়েকটা সংজ্ঞা পড়ব। সংজ্ঞাগুলো হচ্ছে একদমই ছোট ছোট সংজ্ঞা, তবে সংজ্ঞাগুলো হচ্ছে বিভিন্ন সময়ই প্রশ্ন আসে আর কি। সংজ্ঞাগুলোর প্রশ্ন বিভিন্ন সময়ই আসে, যে হচ্ছে আমাদের একদমই বেসিক কিছু সংজ্ঞা, আমাদের এইখানকার একদমই বেসিক কিছু সংজ্ঞা এই চ্যাপ্টারে। সেটা হচ্ছে একটা হলো ফান্ডামেন্টাল ব্যান্ড, যাই হোক, ফান্ডামেন্টাল মানে বাংলায় আমরা মৌলিক বলি আর কি, এক্ষেত্রে আমরা মৌলিক ব্যান্ড বলা হয়। সেটা হচ্ছে আমাদের একটু আগে আমরা দেখলাম ভি ইকুয়াল টু 0, ভি ইকুয়াল টু 1 ইত্যাদি এরকম যে ছিল 1 2 3 যাই হোক। ঠিক আছে, এটা হচ্ছে ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 1 এ যদি উত্তেজিত হয় ইলেকট্রন, তাহলে যে ব্যান্ড পাওয়া যায় সেটাকে বলা হয় মৌলিক ব্যান্ড বা ফান্ডামেন্টাল ব্যান্ড। তাহলে ফান্ডামেন্টাল ব্যান্ড হচ্ছে যদি ভি ইকুয়াল টু 0, ভি ইকুয়াল টু 0 মানে কি, সেটা হচ্ছে এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। ভি ইকুয়াল টু 0 মানে কি, গ্রাউন্ড স্টেট থেকে সর্বনিম্ন উত্তেজিত সর্বনিম্ন মানে গ্রাউন্ড স্টেটের পরের যে স্তরটা, সেই স্তরে উত্তেজিত হইতে যে এনার্জিটা লাগে, মানে উত্তেজিত হলে যে ব্যান্ড তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ব্যান্ড। ঠিক আছে, মৌলিক ব্যান্ড। তাহলে গ্রাউন্ড স্টেট থেকে সর্বনিম্ন উত্তেজিত স্তরে যদি এক্সাইটেড হয় ইলেকট্রন, তাহলে যে ব্যান্ড তৈরি হয় সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল ব্যান্ড বা মৌলিক ব্যান্ড। ঠিক আছে, আর হচ্ছে তাহলে বোঝা গেল ফান্ডামেন্টালটা হচ্ছে জাস্ট ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 1, ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 2 তে উত্তেজিত হলে কিন্তু ফান্ডামেন্টাল বলা যাবে না। ঠিক আছে, তাহলে যে ব্যান্ড তৈরি হয় 0 থেকে 1 এ উত্তেজিত হলে যে ব্যান্ড তৈরি হয় সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল ব্যান্ড। ঠিক আছে, তারপর হচ্ছে ওভারটোন ব্যান্ড। এটা হচ্ছে ভি ইকুয়াল টু 0 থেকে ভি ইকুয়াল টু 2 3 ইত্যাদিতে এগুলোতে যদি উত্তেজিত হলে যে ব্যান্ড তৈরি হয়। ঠিক আছে, খেয়াল করতে হবে শুধুমাত্র ফান্ডামেন্টাল হচ্ছে 0 থেকে 1 এ। এবার হচ্ছে ওভারটোন হচ্ছে ভি ইকুয়াল টু 0 থেকে 1 এর উপরের যে কোনো স্তরে যে উত্তেজিত হওয়ার ফলে যে ব্যান্ড তৈরি হয়, তাহলে যেটাকে বলা হয় ওভারটোন ব্যান্ড। ওভারটোন ব্যান্ড হচ্ছে গ্রাউন্ড স্টেট থেকে উচ্চতর স্তরে, উচ্চতর শক্তি স্তরগুলোতে যদি ইলেকট্রন এক্সাইটেড হয় এবং সেখানে যে ব্যান্ড তৈরি হয় সেটাকে বলা হয় ওভারটোন ব্যান্ড। ঠিক আছে, ওভারটোন মানে হচ্ছে মানে এখানে যেটা বোঝানো হচ্ছে যে ওই সর্বনিম্ন উত্তেজিত থেকে তার পরবর্তী স্তরগুলোতে উত্তেজিত হওয়া। তারপর হচ্ছে কম্বিনেশন ব্যান্ড। কম্বিনেশন ব্যান্ড নাম থেকে কিছু বোঝা যাবে আর কি, কম্বিনেশন মানে যে যুক্ত হয়। ঠিক আছে, যোগ হয়। ঠিক আছে, তাহলে কম্বিনেশন হচ্ছে যে দুটি কম্পাউন্ড ফ্রিকোয়েন্সি একসাথে যদি যুক্ত হয়, দুটি কম্পাউন্ড ফ্রিকোয়েন্সি কোনোভাবে যদি একসাথে যুক্ত হয়, দুটি কম্পাউন্ড ফ্রিকোয়েন্সি যদি ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি যদি একসাথে যুক্ত হয়ে যে ব্যান্ড তৈরি, দুটি ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি একসাথে যুক্ত হওয়ার ফলে
যে নতুন একটা ব্যান্ড তৈরি হবে, ঠিক আছে? দুটি ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি একসাথে যুক্ত হওয়ার ফলে নতুন একটা নতুন ফ্রিকোয়েন্সি তৈরি হবে, নতুন একটা ব্যান্ড তৈরি হবে, সেটাকে বলা হয় কম্বিনেশন ব্যান্ড। এটা হচ্ছে যে এরকম, ঠিক আছে? মানে দুটাকে কম্বাইন করা, যুক্ত হওয়া, ঠিক আছে? তাহলে কম্বিনেশন ব্যান্ডটা কি? দুটি ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি একসাথে যুক্ত হওয়ার ফলে নতুন আর একটা ফ্রিকোয়েন্সি বা ব্যান্ড তৈরি হবে, সেটাকে বলা হয় কম্বিনেশন ব্যান্ড, ঠিক আছে? তারপরে আছে ডিফারেন্স ব্যান্ড। এই ডিফারেন্স ব্যান্ডটা হচ্ছে কম্বিনেশন ব্যান্ডের মতোই, ওটা ছিল কম্বাইন, এটা হচ্ছে ডিফারেন্স, মানে সাবস্ট্রাক্ট করা, বিয়োগ করা, ঠিক আছে? তাহলে এটা কি ব্যাখ্যা, এটা যদি আমরা সব ভাষা দিয়ে বলতে চাই, তাহলে দুটি ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সির মধ্যে যদি পার্থক্য থাকে বা বিয়োগ করার ফলে যে নতুন একটা ব্যান্ড তৈরি হয়, সেটাকে বলা হয় ডিফারেন্স ব্যান্ড, ঠিক আছে? তাহলে দুটি ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিকে বিয়োগ করার ফলে, মানে বাদ দেয়, একটা থেকে একটা বাদ দেওয়ার ফলে, দুটি ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি এর মধ্যে পার্থক্য থেকে, ভাষাটা হচ্ছে এরকম, দুটি ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি এর মধ্যে পার্থক্য থেকে যে নতুন একটা ব্যান্ড তৈরি হয়, সেটাকে বলা হয় ডিফারেন্স ব্যান্ড, ঠিক আছে? তাহলে বোঝা গেল এই ব্যান্ড হচ্ছে চারটা। একটা ফান্ডামেন্টাল হচ্ছে 0 থেকে 1-এ, মানে গ্রাউন্ড স্টেট থেকে সর্বনিম্ন, মানে V=1 1-এ যদি এক্সাইটেড হয়, সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল। ওভারটোন হচ্ছে V=0, মানে গ্রাউন্ড স্টেট থেকে 2 3 ইত্যাদিতে, এগুলো যদি এক্সাইটেড হয়, তাহলে যেই ব্যান্ড তৈরি হয় ওভারটোন। কম্বিনেশন একদম সহজ বিষয়, একটু খালি মনে রাখার বিষয়। কম্বিনেশন হচ্ছে যে দুটি ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি যদি একসাথে যুক্ত হওয়ার ফলে নতুন আর একটা ফ্রিকোয়েন্সি বা ব্যান্ড তৈরি হয়, সেটাকে বলে কম্বিনেশন। আর ডিফারেন্স হচ্ছে দুটি ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি এর মধ্যে পার্থক্য থাকবে, এরকম যদি বিয়োগ হয়, তাহলে সেটাকে বলা হয় ডিফারেন্স ব্যান্ড, ঠিক আছে? আরেকটা আমাদের সংগ্রহ আছে, এটা বলে আমরা আজকে শেষ করব, সেটা হচ্ছে ফার্মি রেজোনেন্স নামে একটা শব্দ আছে, ফার্মি রেজোনেন্স। তাহলে এই সংজ্ঞাটা বলি, আমরা শেষ করি। ফার্মি রেজোনেন্স হচ্ছে একটি ফান্ডামেন্টাল ভাইব্রেশন এবং একটি ওভারটোন বা, আচ্ছা, যেটা হতে হবে এখানে সেটা হচ্ছে V=0 থেকে V=1, এটার সাথে কাপল করবে হচ্ছে কি V=0 থেকে V=2 3 ইত্যাদি, 2 3 ইত্যাদি, বা কাপ এটা আমি ভাষাতে একটু বলি। সেটা হচ্ছে কি, এটা আমাদের কি ছিল 0 থেকে 1-এ ফান্ডামেন্টাল ব্যান্ড। যে ফান্ডামেন্টাল ব্যান্ড বা ফান্ডামেন্টাল ভাইব্রেশন যখন একটি ওভারটোন ভাইব্রেশনের সাথে, অথবা কম্বিনেশন ব্যান্ডের সাথে, অথবা ডিফারেন্স ব্যান্ডের সাথে, যেটাই হোক, যেটার সাথে যদি কাপল করে, তাহলে নতুন একটা ভাইব্রেশন তৈরি হয়, এটাকে বলা হয়, নতুন একটা ব্যান্ড তৈরি হয়, সেটাকে বলা হয় ফার্মি রেজোনেন্স। তাহলে কি হবে, এটার ভাষাতে যদি আমরা বলি, তাহলে কি, একটা ফান্ডামেন্টাল ব্যান্ডের সাথে একটা কম্বিনেশন ব্যান্ড, অথবা একটা ডিফারেন্স ব্যান্ড, অথবা একটা ওভারটোন ব্যান্ড যদি কাপল করে, যুক্ত হয়, তাহলে নতুন একটা ব্যান্ড তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে ফার্মি রেজোনেন্স, ঠিক আছে? নতুন একটা ভাইব্রেশন তৈরি হয় বা ব্যান্ড তৈরি, এটাকে বলা হয় ফার্মি রেজোনেন্স। তাহলে ফার্মি রেজোনেন্সটা কি, আমাদের যে এতক্ষণ যে সংজ্ঞাগুলো বললাম, ফান্ডামেন্টাল ব্যান্ডের সাথে যুক্ত হবে কি ওভারটোন ব্যান্ড হতে পারে, ওভারটোন হলেও সেটাকে ফার্মি রেজোনেন্স বলবো। ওভারটোন না হয় যদি কম্বিনেশন যুক্ত হয় ওই ফান্ডামেন্টালের সাথে, তাহলে ফার্মি রেজোনেন্স। কম্বিনেশন এবং এইটা না হলেও যদি ডিফারেন্স ব্যান্ডও যদি কাপল করে, তাহলে নতুন যে ব্যান্ড তৈরি হয়, সেটাকে বলা হয় ফার্মি রেজোনেন্স, ঠিক আছে? তাহলে ফার্মি রেজোনেন্সটা হচ্ছে একটু খেয়াল রাখতে হবে, আমাদের যে সংজ্ঞাগুলো আমরা বললাম, ফান্ডামেন্টাল ব্যান্ড, এই ফান্ডামেন্টালের সাথে কম্বিনেশন অথবা ডিফারেন্স অথবা ওভারটোন, এই যে কোনো তিনটার যে কোনো একটা ব্যান্ড যদি হচ্ছে কাপল করে, তাহলে নতুন একটা ব্যান্ড তৈরি হবে, সেটাকে বলা হয় ফার্মি রেজোনেন্স, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে, অনেক বেশি কঠিন না। স্পেকট্রোস্কোপি দেখলেই, থার্ড ইয়ারের নতুন স্পেকট্রোস্কোপি দেখলেই অনেকে ভীত হয়ে যায়, হ্যাঁ অনেক বেশি কঠিন মনে হয়।
হ্যাঁ, সাবজেক্ট হিসেবে এটা কঠিন, কিন্তু এত কঠিন না যে তুমি পারবে না। কেমিস্ট্রির অন্যান্য অনেক অনেক জটিল বিষয় আছে আর কি, তার মধ্যে এটাও একটা জটিল বিষয়। কিন্তু তাও এটা আমি যেটা ফিল করি ছাত্র জীবন থেকে বা পড়াচ্ছি বেশ কিছুদিন থেকেই, আমরা বিভিন্ন ইয়ারে অনার্সে এবং মাস্টার্সে বিভিন্ন সময় অনেক দিন থেকে পড়াচ্ছি আমি, 5-6 বছর থেকে, 7 বছর থেকে আর কি। তো তাতে আমার যেটা ফিল হয়েছে যে এত বেশি কঠিন না আর কি। আর যখন পড়ছি সেটা পড়ছি এত বেশি কঠিন না আর কি, ঠিক আছে। তো ফলে তুমি হচ্ছে সহজেই পড়াশোনা করলে সহজেই পারবা, ঠিক আছে। আর এইটার জন্য কিছু বই টই কিনতে হবে, বাংলা কিনো ইংরেজি কিনো যেটাই কিনো। নর্মালি আমরা ইংরেজি দুইটা বই পড়েছি আমরা ছাত্র জীবন থেকে। সেই বইগুলো হচ্ছে, একটা হলো আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি, সেটা হচ্ছে পাভিয়া নামে একজন লেখক আছেন। সেটাতে সব কিছু কাভার করবে না, কিন্তু অনেক কিছুই কাভার করবে আর কি। বাংলা যদি শর্মা নামে একটা বই আছে, সেটাও কিনতে পারো। বাংলা না, সরি, ইংরেজি। আর একটা ইন্ডিয়ান রাইটার আছে, সেটা যদি কিনতে পারো কিনতে পারো। আর বাংলা যে কোনো কিছু তুমি ইচ্ছা মতো কিনবে, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকবে আর